ভিডিওটা সব অ্যাসেট ক্লাসের উপরই আমরা একটু ছোট আপডেট দিতে এলাম। মার্চের ইয়ার এন্ডিং চলছে, একটু ব্যস্ত আছি কাজের কারণে, তাই একটু দেরি হলো। বাট আমরা একটা অবজার্ভ করেছি একটা জিনিসে, যে যুদ্ধ হচ্ছে, সবকিছু হচ্ছে, বাট গোল্ড সিলভার পড়ছে। গোল্ড সিলভার আগের দিন সিলভার বৃহস্পতিবার 16,000 টাকা পড়েছে। গোল্ড ইন্ডিয়ান রুপিসে 8,000 টাকা 9,000 টাকা পড়েছে। বাজারও নিচে যাচ্ছে, স্টক মার্কেটও নিচে যাচ্ছে, গোল্ডও নিচে যাচ্ছে, মানে সিলভারও নিচে যাচ্ছে। এফডিও কি সুরক্ষিত নয়? তাহলে তাহলে টাকা রাখবো কোথায়? এইচডিএফসি ব্যাংকের পার্ট টাইম চেয়ারম্যান মিস্টার অতনু কি করেছে? রিজিগনেশন দিয়েছে যে ব্যাংকের ভিতরে কিছু কিছু এমন জিনিস চলছে যেটা আমার পছন্দ না, সামনে এমন কিছু ঘটতে পারে যেটার জন্য আমি ফাঁসতে চাই না, বা যেটা আমি থাকতে চাই না, তাই রেজিগনেশন দিয়ে দিয়েছে। তো এমন কি ঘটতে চলেছে? তার জন্য কি এফডিও সুরক্ষিত না, যেটা পরে আমরা জানবো, যেটার জন্য আগে রেজিগনেশন দিল? টাকাটা তাহলে রাখবো কোথায়? সবই পড়ছে, তাহলে ভালো দিন কবে আসবে? তো ডিটেলসে আমরা অন্য ম্যাক্রোজের উপর পরে অন্য একদিন ডিসকাস করব। আজকে আমরা নর্মাল চার্ট ওয়েতে হালকা ডিসকাস করব। তো প্রথমে নিফটির যে আগের দিন যেটা চোখে লেগেছিল, নিফটির আগের দিন যেটা চোখে লেগেছিল ফলটা, সেটা হচ্ছে এইটা 3% একদিনে ডাউন, গ্যাপ ডাউন সমেত এই যে লাল ক্যান্ডেলটা 3%, 3.5% একদিনে ডাউন হয়েছিল নিফটি দুদিন আগে। এটা চোখে লেগেছিল। এর আগে 3 দিন 4 দিন আগেও কিন্তু এই লেভেলে, 3 দিন আগেও কিন্তু এই লেভেলে, উল্টে এর থেকে কম লেভেলে নিফটি ক্লোজ করেছিল, বা অ্যাটলিস্ট ছিল, উইক ক্রিয়েট করেছিল, কিন্তু ওটা চোখে লাগেনি। এটা চোখে লাগছে বিকজ নিফটি লেভেলে 3.5% ইজ হিউজ। অ্যান্ড যুদ্ধ মানে যেদিনকার 28শে ফেব্রুয়ারি শুরু হয়েছিল সেদিনকারও 3.5% পড়েনি। তো এটা মেন রিজন হচ্ছে এইচডিএফসি ব্যাংকের ফলের জন্য, বিকজ এইচডিএফসি ব্যাংক অলমোস্ট 12% নিফটি ফিফটির ওয়েটেজে রাখে। নিফটি ফিফটি আপ ডাউন করে 12%, 100 টাকায় 12 টাকা এইচডিএফসি ব্যাংকের হিস্সা থাকে। কেন হয়েছে? বিকজ এই লেটারটা লিখে দিয়েছে অ্যান্ড টুইটারে টুইট করেছিল যে আই হিয়ার বাই টেন্ডার মাই রেজিগনেশন ফ্রম অ্যাজ পার্ট টাইম চেয়ারম্যান অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর অন দ্য বোর্ড অফ এইচডিএফসি ব্যাংক। এইচডিএফসি ব্যাংকের যে বোর্ড, ওখান থেকে সরে গেছে, পার্ট টাইম চেয়ারম্যান থেকে রেজিগনেশন দিয়েছে হওয়ার থেকে। কেন? বিকজ এই দুটো লাইন খুব ইম্পর্টেন্ট। সার্টেন থিংস, কিছু কিছু জিনিস বা প্র্যাকটিস যেটা ব্যাংকের ভেতর হচ্ছে, যেটা লাস্ট 2 বছর ধরে দেখছে, সেটা নিজের পার্সোনাল ভ্যালিউস আর এথিক্সের সাথে ম্যাচ করে না। এটা নিজস্ব ডিসিশন যে রেজিগনেশন দিল, কারোর ওপর কোনো দায় নেই, এরকম বলে রেজিগনেশন দিয়ে দিয়েছে। এটা বড় একটা স্টেটমেন্ট যে ব্যাংকের ভেতর কি চলছে। ইভেন এটাও বলে দিই, আমরা যখন ব্যাংকের ব্যালেন্স শিট, রিজার্ভস এন্ড সারপ্লাস, ক্যাশ ফ্লো, যে কত টাকা লোকের এফডি আছে, রিজার্ভসে পড়ে আছে, এইগুলোর সাথে যখন আমরা ম্যাচ করাই, যে যখন আমরা ব্যাংকিং স্টকসের অ্যানালিসিস করি, আমরা রিসেন্ট 6 মাস ধরে, ফার্স্টে ভেবেছিলাম আমাদের রিসার্চ অ্যানালিস্টদের ভুল হচ্ছে, বাট রিসেন্ট 6 মাস ধরে ব্যাংকে কিছু গড়বড় আমরা পাচ্ছি। বড় বড় ব্যাংক আনে বলে কমপ্লায়েন্স ইস্যুতে, বা যাতে আমাদের সু না করে দেয়। তো 5 to 6 ব্যাংক, বড় বড় ব্যাংক আছে, তার মধ্যে পিএসইউ ব্যাংকও সামিল আছে, কিন্তু আমরা নাম নিচ্ছি না। আইডিএফসি ব্যাংকের একটা ছোট্ট ঘোটালা তো হলেই 600 কোটি টাকা, মনে হয় 600 কোটি টাকা আমাদের এই ইকোনমিতে ছোট, বাট অনেক বড় একটা টাকা অ্যামাউন্ট। সেটা হলো এইচডিএফসি ব্যাংকের। এই তো ব্যাংকের দিকটা আস্তে আস্তে আমার মনে হচ্ছে, এই যে ব্যালেন্স শিট যে মিলছে না, আমাদের মনে হচ্ছে ব্যালেন্স শিটের যে কিছু কিছু কম্পোনেন্টস মিলছে না, এগুলো আনেওয়ালা হয়তো 1 বছরে আরো 3-4টে ব্যাংকের তরফ থেকে আরো অনেক কিছু ব্লান্ডার আমরা দেখতে চলেছি। এটা আমাদের যেটুকু রিসার্চ ভিতরে ঢুকে আমরা দেখি, সেই রকম ভাবে আমরা বলতে পারলাম। যাই হোক, তো এফডি নিয়ে এখন কোনো অসুবিধা নেই, যে যে ব্যাংকেই রাখছেন, কিন্তু দুটো কারণে এফডি সুরক্ষিত নয় হতে পারে। যে একটা বললেন 5 লাখ অব্দি ইনশিওর, এটা লিখেছে, নিশ্চয়ই কোনো কারণ আছে যে এই অবধি আমরা দিতে পারবো 5 লাখ অব্দি ইনশিওর, এরপরে আমরা টাকা দিতে পারবো না। এটা কেন লিখেছে? সবসময় যদি দিতে পারবে তাহলে এই স্টেটমেন্ট আরবিআই বলতোই না। এই দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ব্যাংকের যখন ডিফল্ট করলো, তখন ব্যাংক কি হয়ে মার্জার হয়ে যায়, একসাথে হয়ে যায়। আর মার্জার হওয়ার পরে যখন সামাল দিতে পারছে না, যখন ফিসকাল ডেফিসিট অনেক হয়ে গেছে, তখন এই লেমন ব্রাদারের ক্রাইসিসের মতো, ইকোনমিক ক্রাইসিসের মতো, তখন ডিফল্ট ব্যাংক হাত তুলে দিলে 50 লাখ ব্যাংকে থাকুক, 45 লাখ চোট, 5 লাখ ফেরত পাবেন, এইটা। আর একটা সেকেন্ড কেস, যখন ব্যাংক ফেরত দেবে না বা ফ্রিজ করে রাখবে, তখন হচ্ছে যদি ইন্ডিয়া ডিরেক্টলি যুদ্ধ করে ফুল স্কেলে, তখন যদি ইন্ডিয়া ডিরেক্টলি যুদ্ধ করে ফুল স্কেলে, যেমনি ইরান ইসরায়েলের এরকম হচ্ছে, তাহলে প্রথম জিনিস যেটা ফ্রিজ হবে সেটা হচ্ছে পোস্ট অফিস আর ব্যাংকের এফডি বা ব্যাংকের টাকাগুলো। কেন? বিকজ ওটা পুরো সরকারের হাত আছে জিনিসটা, তার উপর সরকারের উপরে কেউ কিছু বলতে পারবে না। সেই টাকাগুলো যুদ্ধে যাবে ক্যাপিটাল হিসেবে, কিছু করার নেই।
হ্যাঁ, যারা মিউচুয়াল ফান্ডে আমাদের টাকা আছে সেগুলো কোনোদিন কোনো লক করা যায় না, বিকজ শেয়ার বা ব্যবসা পার্ট থাকে, ব্যবসার অংশ কেনা থাকে, অ্যান্ড বিভিন্ন ফরেন এমসি বা ফরেন কান্ট্রিজেরও স্টকস কেনা থাকে তার মধ্যে, তো ওটা কোনোদিন এফেক্টেড হয় না। কিন্তু ব্যাংকে যেটুকু টাকা এফডি থাকে বা ফিক্সড থাকে সেইটা পুরোপুরি লক থাকে। এই দুটো হায়ার ইনস্ট্যান্সে যখন হবে, অনেকটা বড় লেভেলে যখন হবে, তখন এফডি সুরক্ষিত নয়, অ্যান্ড সেদিকে আস্তে আস্তে বাজার তো গড়াচ্ছে, যুদ্ধের দিকে আরো গড়াচ্ছে। অ্যান্ড জানি না ইন্ডিয়া হয়তো ডিরেক্টলি পার্টিসিপেট করছে না, বাট ইন্ডিয়া কোনো সময় ডিরেক্টলি পার্টিসিপেট করলে তখন কিন্তু একটু সতর্ক হতে পারে। তো এবার টাকাটা রাখবো কোথায়? স্টক মার্কেট ডাউন হচ্ছে, স্টক মার্কেট এই যে এইচডিএফসি ব্যাংক 25% ডাউন, আপ থেকে 12% ওয়েটেজওয়ালা স্টক। এর জন্য নিফটিতে আমরা মোটামুটি কত 12% মতো এখন ডাউন দেখছি, 12% আপ থেকে। লার্জ ক্যাপ 12% মতো ডাউন, স্মল ক্যাপ অলমোস্ট 20%, 22% ডাউন। তো এবার আমি যাবো কোথায় জিনিসটা, আস্তে আস্তে ডিসকাস করবো জিনিসটা। লাস্ট এক মাসে 10% ডাউন গোল্ডে। গোল্ড লেভেলে আজকের দিনে আমি যে ভিডিও বানাচ্ছি, একদিন পর 1,47,48 কাছে চলছে, 1,45 এর নিচে চলে এসছে গোল্ড। হুট করে 1,80,000 উইক লাগিয়ে, আর কিছুদিন আগে একটা 1,70,000 উইক লাগিয়ে চলে এসছে নিচে। একদিনে অলমোস্ট 6% মতো ডাউন আমরা গোল্ডে দেখেছি। কিছুই না, গোল্ড যুদ্ধের আগে অনেকটা যুদ্ধ হবে হবে স্পেকিউলেশনে বেড়ে গেছিল, অ্যান্ড যুদ্ধ হওয়ার সময় অবধি সব জানতো যে যুদ্ধ হওয়ারই ছিল, ডিসকাউন্টেড হয়ে গেছে, সেদিনকার বড় উইক লাগিয়ে গোল্ড ঠান্ডা হয়ে গেছে। আর লং টার্মের জন্য গোল্ড এখন অ্যাট্রাকটিভ, এটা আমি বলে রাখি। অ্যান্ড প্রত্যেকটা বাইং অপরচুনিটি এটা হতে পারে, সেটা নিফটি হোক, গোল্ড হোক, সবকটা হোক। এবার দ্য থিং ইজ, সিলভার আমার কোনো সময়ই ভালো লাগে না। আর গোল্ডের ব্যাপারে একটা বলে দিই, বিকজ গোল্ড, ইউএস ডলার বা ইউএসএ, ডোনাল্ড ট্রাম্প কোনোদিন চায় না যে গোল্ড বাড়ুক বা গোল্ড স্টেবল অ্যাসেট হোক, বিকজ গোল্ড ওদের এনিমি। ইউএস ডলারই ওরা রিজার্ভ কারেন্সি হিসেবে রাখতে চায়, নট গোল্ড। তো গোল্ড হচ্ছে ওদের এনিমি। সিলভারের ক্ষেত্রে দেখি সিলভারটা একদমই পছন্দ না। রিটেল ইনভেস্টরদের আমি একদম বারণ করি, সিলভার যত এখান থেকে বাড়বে, আমি যদি বলি সিলভার 10 লাখও যায়, তাও আপনি নিতে পারবেন না। কেন? প্যানিক মোডে আপনি বেরিয়ে যেতে হবে আপনাকে। কেন? বিকজ নিফটি সবে 12%, 10% ডাউনেই আপনাদের এই অবস্থা। এই ডাউন হচ্ছে, আমার পোর্টফোলিও 5% ডাউন। আমার পোর্টফোলিও অ্যামাউন্ট হিসেবে না, পার্সেন্টেজ হিসেবে দেখুন, 10% ডাউন। যদি আপনার পোর্টফোলিও স্মল ক্যাপ পোর্টফোলিও আছে 20%, 22% স্মল ক্যাপ ইন্ডেক্স ডাউন, যদি 22% অব্দি স্মল ক্যাপ পোর্টফোলিওতে আপনার মাইনাস হয়, তাহলে ঠিক আছে। 22-এর উপরে মাইনাস থাকলে বাজে। যদি আপনার পোর্টফোলিও লার্জ ক্যাপে আছে কিন্তু 12%-এর বেশি ডাউন, তাহলে আপনার বাজে। লার্জ ক্যাপ 12%, নিফটি এমনি ডাউন, তার নিচে আপনার থাকলে খুব ভালো, বেঞ্চমার্ককে বিট করছে। যদি আপনার পোর্টফোলিও স্মল ক্যাপ, মিড ক্যাপ হওয়া সত্ত্বে 5, 6, 7, 10% ডাউন থাকে, তাহলে তো খুবই ভালো। যে লার্জ ক্যাপ 12% ডাউন, কিন্তু আপনার স্মল মিড হওয়া সত্ত্বে 10-12% ডাউন বা তার নিচে থাকলে খুবই ভালো। মানে ওখানেই যে আপনি জিতে গেছেন আধা কাজ। মানে সেই পোর্টফোলিওটা তাহলে যখন বাড়বে তখন কি হবে তাহলে? এবার সিলভারে কেন আপনি নিতে পারবেন না? বিকজ সিলভারে যখন পড়ে না, ধারাম করে পড়ে 4,20,000 থেকে একবারে 2,20,000 চলে আসছিল। ক্যালকুলেট করলে 50% ডাউন দুদিনে, 50% ডাউন দু থেকে 3 দিনে। ডে চার্ট আছে, 1 ডে, 2 ডে, 3 ডে, 3 দিনে 50% ডাউন। 12% নিফটিতেই করছেন, 50% ডাউন করলে 3 দিনে কি করবেন? নেক্সট, এখানে কেউ 3 লাখের কাছে কিনলো, 3 লাখ থেকে মনে হচ্ছে এখান থেকে ও বাবা অল্প একটু পড়েছে, প্রাইস পার্সেন্টেজ হিসেবে দেখুন 2,26,000 আর 3 লাখ যখন ক্যালকুলেট করবেন কত, 25% ডাউন হয়, 25% অ্যাপ্রক্সিমেটলি ডাউন হয়। 25% এক সপ্তাহ বা 10 দিনের মধ্যে ডাউন। 25% নিফটিতে হলে কি হয়ে যেত? বা নিফটিতে যে উপর থেকে ডাউন হয়েছে তার ডবল সিলভারে। তো ওই জন্য গোল্ড সিলভার এরকম করে নাচলে হবে না, ভালো এন্ট্রি পয়েন্ট নিতে হবে। অবশ্যই গোল্ডটা অতটা ভোলাটাইল না, আমার ফেভারিট মেটালসের মধ্যে, বাট সিলভার আমি রিটেল ইনভেস্টরদের কাউকে আমি সাজেস্ট করি না, করবো না, বিকজ আপনারা ভোলাটিলিটি ক্যাচ করতে পারবেন না। এখান থেকে যে 10 লাখও যায়, বারবার বারবার ডাউন হবে না, বুকে এখানে প্যানিক আসবে, একটা না একটা সেল করে বেরিয়ে যাবেন। পেশেন্স আপনাদের নেই। যারা যারা 20 সালের পরে এসছেন তারা খালি ভাবেন টাকা রাখবো, মার্কেট ডাউন মানে স্টেবিলিটি, আর মার্কেট আপ খালি যাবে। ডাউন তো কোনোদিন দেখেননি। ডাউন এইটাকেই ডাউন বলে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর একই রেঞ্জে থাকতে পারে, বাট লং টার্মে থাকলে 10-12 বছরে উপরে যাবে। তাই জন্য সবসময় বলি, ইনভেস্ট করবেন, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন, যে কোনো জায়গায় করবেন 10 বছরের টাইম নিয়ে করবেন। না হলে আপনাদের কাছে তো শর্ট টার্ম 1.5-2 বছরের মধ্যে আমাদের কাছে বন্ডই আছে, আমাদের কাছে এফডি আছে, 7 দিনেরও এফডি আছে, দরকার নেই। এবারে আচ্ছা, নিফটি ফিফটির কথা যদি বলি, তার আগে আমি জাস্ট বলি ভ্যালুয়েশনসের যাওয়ার আগে বলি,
নর্মাল যে অ্যানালিসিস করছি নিফটি ফিফটি, আগের ভিডিওতে আমরা একটা জিনিস ফোকাস করেছিলাম যে গ্যাপ যেগুলো হচ্ছিল, গ্যাপ ক্রিয়েট হচ্ছিল, এই গ্যাপ যে গ্যাপ 99%, মানে 100 বারের মধ্যে 99 বার গ্যাপ ফিল হয়, একবার নাও হতে পারে, খুব রেয়ার কেসে। অ্যান্ড এখানে গ্যাপ আছে, এখানে হালকা গ্যাপ আছে, যেটা এটা উইক লাগিয়ে ফিল করে দিয়েছে অলরেডি। এইখানের গ্যাপটা এই ক্যান্ডেলটা ফিল করে দিয়েছে অলরেডি, আর নতুন এখানে আবার গ্যাপ ক্রিয়েট হয়েছে। তো এই গ্যাপগুলো কোনো না কোনো দিন, অ্যান্ড রিসেন্ট টাইমস আমার মনে হচ্ছে আনাওয়ালা 3-4 মাসের মধ্যে ফিল হয়ে যাওয়ার কথা, যেটা আমাদের অ্যানালিসিস সামনের দিনে বলছে যে মার্চের পরে মনে হচ্ছে মার্কেট আমাদের আস্তে আস্তে রিকভার করবে। এমন না যে মার্চের পর মানে 1 এপ্রিল থেকেই, বোকা বোকা কথা হয়ে যায় জিনিসটা, যে 1 এপ্রিল থেকেই মার্কেট ঠিক হবে। এপ্রিল মাস থেকে আমার মনে হচ্ছে মার্কেট বেটার, মার্চের পর মানে এপ্রিলই হয়, সেটা 15 এপ্রিল হতে পারে, 20 এপ্রিল হতে পারে, 25 এপ্রিল হতে পারে, বাট এপ্রিল মাস থেকেই মনে হচ্ছে আমার ট্রেন্ড রিভার্স হওয়ার কথা, যুদ্ধটা আস্তে আস্তে ঠান্ডা হওয়ার কথা। বিকজ আমেরিকায় যে প্রেসিডেন্ট আছে ট্রাম্প অলরেডি চাপে হয়ে আছে, স্কেপ গোট খোঁজার তৈরি করছে, বলছে এখনই বলছে স্টেটমেন্টে যে ইসরায়েল এটা নিজে থেকে এসকালেট করেছে, এটা আমাদের কোনো দোষ নেই, আমরা এর ভিতর নেই, এইসব স্টেটমেন্ট আসা শুরু হয়ে গেছে, রাইট? এবারে আমরা যদি আরএসআই লেভেলে দেখি, ভ্যালুয়েশনস আরএসআই লেভেলে দেখি, আরএসআই এটা হচ্ছে ডেলি চার্ট। আরএসআই ডেলি চার্টে আমরা দেখি 30 নিচে থাকলে খুবই ওভার সোল্ড অ্যান্ড কেনার জন্য খুব ভালো একটা জায়গা নিফটি। তো এখানে 30 নিচে, এখানে তো এখন কারেন্টলি আছে 30-র কাছে টাচ করেই আছে, উইচ ইজ গুড। এর আগে কবে কবে 30 টাচ করেছে, তারপরে কি হয়েছে আমরা দেখেছি, অ্যাপ্রক্সিমেটলি প্রত্যেকবার 30 ক্রিয়েট হয়েছে আর নতুন অল টাইম হাইয়ের কাছেই গেছে নিফটি। দেখুন 30 ক্রিয়েট হয়েছে, 30 টাচ করেছে, অ্যান্ড এখান থেকে তারপরে নতুন অল টাইম হাই ক্রিয়েট করে ডাউন হয়েছে, তো নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে। এর আগে 30 খুব তাড়াতাড়ি ক্রিয়েট হয়নি, ডেলি চার্টে 30 এখানে ক্রিয়েট হয়েছে, এখানে, যেটা 3-4 এপ্রিল আগের বছর হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের সময়। তো 30 নিচে এসছে, এখান থেকে অবশ্যই নতুন অল টাইম হাই, দেখুন নতুন অল টাইম হাই ক্রিয়েট করেছে, তারপরে ফল এসছে অ্যাপ্রক্সিমেটলি। ডেলি চার্টে এখানে 30-র কাছে ক্রিয়েট হয়েছে, এই জায়গাটাতে 30 দুবার টাচ করেছে, এই জায়গাটা মানে আমি ঠিক এখানটা যদি ধরি, এখানটা, এরপরে হালকা একটা কনসোলিডেশন ফেজ হচ্ছে, মানে 30-তে কিনে 70-তে যদি বেচেন অ্যাপ্রক্সিমেটলি নতুন অল টাইম হাইয়ের কাছে আমরা যেতে পারি, মানে গুড বাইং পয়েন্ট আমরা ধরতে পারি। তার মানে 30-র কাছে এখানে যদি বাইং করি, মানে এইখানে একদম বটম, দেখুন এই দেখুন, এরপরে নিচে যায়নি, আপই গেছে, মানে ট্রেনটা আপ একটু নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আবার এখানে বাইং করলেন, আবার এখানে 30 নিচে এখানে বাইং করলেন, 3টে বাইং পয়েন্ট হয়ে গেল, ট্রেন্ড লাইনের মতো বাইং পয়েন্ট হয়ে গেল। এবারে যখন মার্কেটটা উপরে গেল, নতুন অল টাইম হাই ক্রিয়েট করে দিল, এটা হচ্ছে আগের অল টাইম হাই, এটা হচ্ছে নতুন অল টাইম হাই ক্রিয়েট করে দিল, এখান থেকেও ফায়দে, এখান থেকেও ফায়দে, এখান থেকেও ফায়দে। তো 30 ইজ আ গুড বাইং পয়েন্ট আমরা সবসময় বলি। এবার হ্যাঁ, শর্ট টার্ম লং টার্ম সামনে রিসেশন আসবে কিনা 27, এটা আমাদের অ্যানালিসিস বারবার আমরা বলে থাকি, সেই সব মাথায় রেখে আপনি কিনবেন, আপনি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজারের ডিসিশন নিয়ে কিনবেন। এখানে 30 ক্রিয়েট হয়েছে, অ্যান্ড এখানে নতুন অল টাইম হাই ক্রিয়েট হয়েছে, এখান থেকে ফায়দে। এখানে 30 ক্রিয়েট হচ্ছে, এখানে অনেকে শর্ট টার্মের জন্য লং টার্মের জন্য ডিপেন্ডিং আপন দেয়ার গোলস তারা কিনতে পারে। যদি এখান থেকে আবার এখানে 30 ক্রিয়েট হয়, যেটা হচ্ছে, আবার এখানে কিনতে পারে। এখানে উপরে গিয়ে যদি এখানে আবার 30 ক্রিয়েট হয়, এখানে আবার কিনতে পারে, কিনে যখনই নতুন অল টাইম হাই আর এসআই তে চলে যাবে, এখান থেকেও ফায়দে, এখান থেকেও ফায়দে, এখান থেকেও ফায়দে, গুড বাইং পয়েন্ট হিসেবে এখানে পরিণত হয়। লঙ্গার টাইম ফ্রেমে আরো জিনিসটা ক্ল্যারিটি আমরা চলে আসে উইকলি টাইম ফ্রেম। তো 30-র কাছে এখন কারেন্টলি একদম শার্প ডাউনফল আরএসআই তে দেখা যাচ্ছে, 30-র কাছে এখানে কারেন্টলি দাঁড়িয়ে আছে 23,114। এর আগে কবে 30-র কাছে গেছে, এই যে যুদ্ধগুলো হয়েছে রাশিয়া ইউক্রেন ইসরায়েল হামাস, তখনও হয়নি। 30-র কাছে লাস্ট হয়েছে 30-র নিচে 2020 সালে অ্যাপ্রক্সিমেটলি 15 কাছে চলে গেছিল, 2020-তে করোনার সময় এই ডাউনফলটা। এবার এখানে তো সবাই জানে করোনার সময় যা ডাউন আমি কিনেছি, তখন আমার পুরোটাই ফায়দে। এখানে যারা যারা কিনেছে সব, যেটাই যা যে শেয়ারে হাত দিয়েছে সোনা হয়ে গেছে। লোকে বলে না করোনার সময় কিনবো, কিনলে এই হয়ে যেত, ওই হয়ে যেত, এই করে নিতাম, 8 সালে কিনলে এই হয়ে যেত, ওই হয়ে যেত, আপনারা এখনো পাচ্ছেন, বা হয়তো সামনে ফিউচারে আরো বাইং পয়েন্ট পাবেন, বাট এখন কেনার সময় যখন মার্কেট ডাউন, তখন না 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 না, কিনবো না। তা করোনার সময় কিনতে আপনি পারতেনও না, সিম্পল, এই 12% 10%ই কিনতে পারেন না, করোনার সময় 40% ডাউনে কি করে কিনতেন? মুখে বলে করা যায়, করার সময় রিয়েল লাইফে আলাদা। এখানে 30-র নিচে অতটা ওরকম আসেনি, তাও যদি এটা 30-র আশেপাশে 31 32 ছিল, একদম এটাও কাইন্ড অফ বটম, এন্ড এখান থেকে মোটামুটি করোনা আসার আগে অল টাইম হাই ক্রিয়েট করেছে। উইকলি টাইম ফ্রেমে আরএসআইটা আরো বেশি অ্যাকিউরেসি আমাদের দেয়। ডেলি টাইম ফ্রেমটা একটু ট্রেডিং পারপাসে, উইকলি টাইম ফ্রেমটা একটু ইনভেস্টিং পারপাসে,
বাট এটা মোটামুটি 30-র কাছে আছে, এটা একটা গুড সাইন। হ্যাঁ, এমন বলছি না 30 মানে এখান থেকে বাউন্স ব্যাক করবে, 30টা 27, 26, 25ও হতে পারে আরএসআই লেভেলে, চার্ট লেভেলে না, আরএসআই লেভেলে 25ও হতে পারে। বাট যতক্ষণ 30 নিচে থাকছে ততক্ষণ আপনি বাইং করে 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 এসআইপি ফরম্যাটে, শর্ট ব্লাস্ট এসআইপি যেটাকে বলা হয়, করে যেতে পারেন, এসআইপি বাড়াতে পারেন। কোয়েশ্চেনে যাওয়ার আগে যদি কোনো মনে কারো ডাউট থাকে কি নিয়ে ভিডিও বানাবো বা কিছু, লং টার্মের উপর ভিডিও, কোনো লং টার্মের রিসেশনের অ্যানালিসিস আর একটা, বা কোনো কিছুর উপর ভিডিও আপনাদের চাই, তাহলে নিচে কমেন্ট করবেন। নেক্সট ভিডিওটা আমরা ভালো করে টাইম নিয়ে রিসার্চ করে আমরা বানানোর চেষ্টা করব। আর নতুন হলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং শর্ট আপডেটস পাওয়ার হলে, রাইট, মোটামুটি আমি সব কভার করে দিলাম। তো এখান থেকে আমি একটা ভার্ডিক্ট দিতে পারি যে গোল্ড সিলভার যা পড়েছে যদি কারোর আছে কোনো ব্যাপার না। মেটালস এখন যুদ্ধ যদি আনে বলে সামনে যুদ্ধ আরো এসকেলেট হয়, সামনে কিছু নতুন নতুন যুদ্ধ হয় বা পুরনো যুদ্ধটা এসকেলেট হয়, গোল্ডকে অ্যাটলিস্ট তো বাড়তেই হবে। অ্যান্ড যদি ইকোনমিক রিসেশন আসে, যদি আপনারও অ্যানালিস্ট ঠিক হয় যে আপনারও মনে হচ্ছে ইকোনমিক রিসেশন আসবে, তখনও গোল্ডকে বাড়তেই হবে। হ্যাঁ, রিসেশন আসার আগে অলরেডি মার্কেট হালকা হয়ে আছে, তার আগে মার্কেটকে উপরে যেতেও হবে। তার জন্য আমরা বারবার বলছি মার্কেটকে আমরা অ্যাটলিস্ট নতুন অল টাইম হাই 27,000 28,000-এর কাছে আমরা মার্কেটকে এখান থেকে দেখছি আনে বলে অ্যাটলিস্ট 3-4 মাসে। হ্যাঁ, এটা অনেকে ইম্পসিবল বলছে নিচে কমেন্ট বক্সে, সেটা আমার দেখে ভালো লাগে যে এটা আপনাদের নিজস্ব অ্যানালিসিস, আপনাদের মনে হচ্ছে ইম্পসিবল, বাট আমি আমার নিজস্ব অ্যানালিসিসটা আপনাদের কাছে ফ্রি অফ কস্টে উইদাউট ইউটিউবে কোনো অ্যাড না চালিয়েও আমি আপনাদের কাছে শেয়ার করছি, বিকজ এটা আমার করতে ভালো লাগে, আর কিছুই না, রাইট। এবার নেক্সট কিছু আমি কমেন্টের দিকে যাবো। আপনাদের কোনো কমেন্ট থাকলে আপনি নিচে কমেন্ট করতে পারেন। ইন্ডিয়া ভিক্স 140 থেকে 150 আসলে কিনবো? আমার মনে হয় আপনিই বেঁচে থাকতে থাকতে, আমি বেঁচে থাকতে থাকতে হয়তো আসবেন, হয়তো, বিকজ করোনার সময় 60-70-র কাছে ছিল, এর মধ্যে কিছু একটা ভ্যালু ছিল, এক্সাক্ট ভুলে গেছি, এর কাছে ছিল, এখন 22 এর কাছে আছে। ইন্ডিয়া ভিক্স 150, মানে করোনারও 3 গুণ, খাতারনাক কিছু। খুব চান্সেস কম, যদি 90% ডাউন হয়ে যায় মার্কেট কিছু কারণে, তাহলে হয়তো আসতে পারে। তাহলে মোটামুটি এই কমেন্ট হিসেবে আপনার কেনা হচ্ছে না। রাজবাবু, আমি বন্ডের বিষয়ে কথা বলতে চাই, কোথায় যেতে হবে অ্যাড্রেসটা একটু দেবেন। আমাদের বন্ড বা ফিক্সড ইনকামের অফিস হচ্ছে ময়দানে, কাঙ্কারিয়া বিল্ডিং 5th ফ্লোর, টাটা স্টিল বিল্ডিংটা বা টলেস্ট বিল্ডিং অফ ওয়েস্ট বেঙ্গল, দ্য 42, তার পেছনে একদম যে বিল্ডিংটা আছে। অ্যান্ড যে কোনো সোমবার আসতে পারেন। যদি কেউ ফিক্সড ইনকাম, এমএফ, মিউচুয়াল ফান্ড, ইকুইটি ছাড়া ফিক্সড ইনকাম, ডিবেঞ্চার, বন্ড, এআইএফ, পিএমএস, এগুলো নিয়ে ডিসকাস করতে চান, বা প্রি আইপিও, একটা আইপিও আসার আগে শেয়ারটা কিনে সুইং করবেন, এইগুলো নিয়ে ডিসকাস করতে গেলে এই প্রোডাক্টগুলোর উপর আমরা কাজ করি, অ্যাডভাইজারি প্রোভাইড করি পার্সোনালি। তো এটার জন্য আপনি রাতের বেলা ফোন করতে পারেন, যেদিন আসবেন তার 3-4 দিন আগে ফোন করে নেবেন, আমরা একটা ডেট টাইম স্লট একটা আপনাকে দিয়ে দেবো। নিচে দেওয়া ফোন নাম্বারে করতে পারেন, রাত 8টা থেকে 10টার মধ্যে, রবিবার ছাড়া। দাদা, আমার এনজেবেল তো এখন আগে থেকেই বানানো আছে, তখন তোমাকে ভালো করে জানতাম না, এই অ্যাকাউন্টে এই ফিনান্সিয়াল অ্যাডভাইজার চেঞ্জ করে তোমাকে করা যাবে? আর কিছু করার নেই নাকি? আর কিছু করার নেই? হ্যাঁ, করা যাবে একদম। যেটুকু যা ইনভেস্টেড ভ্যালু হচ্ছে, যা কারেন্ট ভ্যালু হচ্ছে, সেটা এনজে কেন, সেটা অন্য ব্যাংক, পোস্ট অফিস, যেখান থেকে, পোস্ট অফিস না সরি, ব্যাংক, কোনো নর্মাল রেগুলার ফান্ডে করা আছে ডিরেক্ট ছাড়া, আপনি উইদাউট সেলিং, ট্যাক্স না দিয়ে আপনি সুইচ করতে পারবেন। হ্যাঁ, শুধু ডিরেক্টে থাকলে জিনিসটাকে কি করতে হয়, সেল করে আনতে হয় যদি অ্যাডভাইজারি চায়, কিন্তু এটা একটা ওটিপিতে চলে আসে এনজেতে থাকলে। আচ্ছা, এখান থেকে কিছু কিছু কমেন্ট আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এই কমেন্টের কিছু অ্যান্সার আপনারা নিজেরা দেবেন, ঠিক আছে, যারা যারা দেখছেন। এখানে একটা জিনিস দেখুন, আপনি তো, নাম হচ্ছে পার্থ দাস, সো আপনি তো আগের ভিডিওতে বলেছিলেন, আমি আগের ভিডিওতে নাকি বলেছিলাম যে মার্চে 28,000 যাবে। কজন কজন এনাকে মিথ্যাবাদী বলবেন, নিচে কমেন্ট করবেন, নিচে কমেন্ট করবেন। ভগবান ছাড়া কেউ মার্কেট প্রেডিক্ট করতে পারে না, 100%। আমি প্রেডিক্ট করতে যাচ্ছি না, আমি অ্যানালিসিস করছি। টিভিতে বসেও তো হাজার একটা লোক অ্যানালিসিস করে, ইউটিউব ভিডিওতেও লোকে হাজার একটা অ্যানালিসিস করে। আমার কাজ, আমার প্রফেশনটাই অ্যানালিসিস করা। আমি ওয়েলথ ম্যানেজ করি লোকের, আমার কাজই হচ্ছে অ্যানালিসিস করা। তো আমি অ্যানালিসিস করছি, প্রেডিক্ট করছি না। প্রেডিক্ট করে অ্যাস্ট্রোলজাররা। মার্চে 28,000 যাবে, সারাসার ঝুট। আমি নিচে কমেন্টও করেছি এনাদের, যারা যারা বলেছে মার্চে 28,000 যাবে, যে এডুকেশন কি বেঙ্গলে কি মানে ইলিটারেসি বা এডুকেশন কি ব্যান, পড়াশোনা শিক্ষিত হওয়াটা কি ব্যান, নাকি পুরো ভিডিওটা দেখা ব্যান? লোকে থাম্বনেলে মার্চ 28,000 এটা দেখে নেয়, শেষ, ডান। কেন পুরো ভিডিওটা 30 মিনিট তাহলে বানাচ্ছি কেন? একটা ভিডিও, একটা কথা বলে দিন, দেখিয়ে দিন মার্চে 28,000 যাবে। আমি বলেছি ভিডিও লাইভ প্রুফ আছে, 50 লাখসের রিওয়ার্ড, 50 লাখ টাকার রিওয়ার্ড, যে মার্চে 28,000 যাবে। আমি বলেছি যে কোনো একটা ভিডিওতে, সব পাবলিক আছে ভিডিও, খুঁজে বের করে দিন। আর না হলে আমি বলতে চাইবো, ডোন্ট বি পার্থ দাস, বি রাজ কর্মকার। যে যে জিনিসটা
কেউ ভুল বললে আপনি প্রোটেস্ট করতে শিখুন, সামনাসামনি বলতে শিখুন, যে জিনিসটা আপনি করেননি। দেখুন লোকে কি দেখে, মার্চের পর বাজারে নতুন অল টাইম হাই, কি কারণে? কবে হবে? 28,000। কবে হবে 28,000 বলেছি? মার্চের পরে। এখানে দেখেছে মার্চের পর, দেখেনি। পর মানে তো এপ্রিল, মে, জুন, যা খুশি। টাইমটা তো আমি এর ভিতর বলেছি। আমি কি বলেছি? জুনে আমার 28,000 +- 500, এটা আমি এখনো বলছি। সেটা হবে না হবে পরে ব্যাপার, বাট আমি তো মার্চে 28,000 বলিনি। ইনি দেখেছে মার্চ আর 28,000 আর অল টাইম হাই, ব্যাস শেষ। মার্চের পর মানে যে এপ্রিল, মে, জুন, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, পরের বছর কিচ্ছু দেখেনি। মার্চ অল টাইম হাই 28,000, স্কিপ, ভিডিও স্কিপ। মার্চে হলো না 28,000, এই ভিডিওতে খুললো কমেন্ট করার জন্য, ভিডিও দেখলো না। দেখবেন না, আপনার 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 ফায়দা কি? আপনার ফায়দা কি এটাতে, পুরোটা না দেখলে? এখানে আর একটা ভিডিও আছে এখানে। আচ্ছা, এই একটা ভিডিওতে আমি বলেছিলাম 10টা অ্যানালিসিস পুরো 2026-এর জন্য। এই ভিডিওটা দেখবেন, এখানে বলা ছিল যে আমি অ্যাটলিস্ট ফার্স্ট হাফ অ্যান্ড এই বছরটা স্পেশালি আমি এক্সপেক্ট করছি ইকুইটি বা শেয়ার মার্কেটের সাথে গোল্ড সিলভার অ্যালাইন যেতে হয়। আগের বছর যেটা হয়নি, যে শেয়ার বাজার ডাউন হবে, গোল্ড সিলভারও ডাউন হবে, শেয়ার বাজার আপ হবে, গোল্ড সিলভার ডাউন হবে। 90% অফ দ্য চান্স, প্রত্যেকবার হবে না, 90%, 10 বারের মধ্যে 9 বার। এটা আমার বলা আছে এই ভিডিওতে, এটা দেখবেন, ঠিক আছে? তো এইটাই খুব লোকের খুব বাজে স্বভাব, যে এই মাস দেখলো, মান্থ দেখলো অ্যান্ড জাজ করে নিল জিনিসটা। এই যে এইখানে অনেকে অনেক কিছু বলেছিল, অক্টোবরের শেষে বাজার অল্প পতন, যখন হয়েছে তখন সব চুপ। এরাও চুপ হয়ে যাবে। এই যে মার্চ 2026-এর পর কি ভালো র্যালি আসছে? মার্চ 2026-এর পর ওসব দেখবে না, মার্চ দেখবে, র্যালি দেখবে, শেষ। এবার থেকে ভাবছি থাম্বনেলটা উল্টো দেবো। এবার থেকে 10টা ভিডিওর মধ্যে 2টো ভিডিওর থাম্বনেল উল্টো দেবো, যে মার্চের পর কি আসছে ভালো পতন। ভাববে পতন, যারা যারা দেখে বেরিয়ে যাবে, কিন্তু ভিডিওরে বলবো আপ হবে। আর আপ হলে, আর যদি মনে হয় পতন, তাহলে বলবো আপ হবে। তাহলে মানে লোকে দেখা শুরু করবে ভিডিওটা পুরোটা। যাই হোক, ইনি আর একজন এক্সাম্পল। এনার নাম হচ্ছে অম্লান শাহ। নামগুলো ভালো করে চিনে রাখুন, আপনারা অ্যান্সার দেবেন এনাদের। মার্চে নাকি 28,000 যাবে, মার্কেট এত ভোলাটাইল নয় যতটা এই সেলফ ক্লেম ফিনান্সিয়াল গুরুরা ভোলাটাইল। নিচে আপনারাই একটু কমেন্ট করে দেবেন এনাকে। এনাকে কমেন্ট করেছিলাম নিচে, সবাইকেই করেছি, এনারা যারা করেছে। এরপরে না কোনো রিপ্লাই আসেনি, আর কোনো রিপ্লাই আসেনি। অ্যাটলিস্ট বুঝতে পেরেছেন আপনি রিপ্লাই মানে ভুল লিখেছেন, অ্যাটলিস্ট ডিলিট তো করে দেয় লজ্জায়। রিপ্লাই আসেনি। হয়তো অ্যাটেনশন পাওয়ার জন্য ওনাদের কমেন্টটা 20-30 হাজার জন দেখবে ভিডিওতে, অম্লান শাহ নাম আমি বলছি। তো যদি সেটা থাকে, আপনার উইশ কমপ্লিটেড আজকে, ওয়েলকাম, মানে কনগ্রাচুলেশনস। আপনি রেগুলার ফান্ডে ইনভেস্টমেন্ট কেন করেছেন? এটা আগের ভিডিওতে আমি একটা ছোট পোর্টফোলিও দেখেছিলাম, একটা পার্ট, সেটা থেকে অনেকে বলছে যে রেগুলার ফান্ডে কেন ইনভেস্ট করেছেন। দুটো রিজন আছে মেন। একটা হচ্ছে রেগুলার ফান্ড ইনভেস্ট করেছে পেছনে একটা ফিনান্সিয়াল অ্যাডভাইজার নেওয়ার জন্য, তার সাথে আমার কথাবার্তা অ্যালাইনমেন্ট হয়, যে কখন কি মার্কেট পড়লো, তার কি মতামত সেটা জানার জন্য। নাম্বার 2 হচ্ছে, আমি যেহেতু ফিনান্সিয়াল অ্যাডভাইজার, আমি যেমনি মার্কেট অ্যানালিস করে, আমার কেন দরকার, আমি ডিরেক্টটা কেন রাখবো না? ডিরেক্টে কি পাওয়া যায়, কি পাওয়া যায়? ওই 1%-এর চক্করে আমি যাই না। কেন? বিকজ বাই চান্স আমি রাস্তাঘাটে গাড়ি ফাড়িতে থাকি, সব জায়গায় হাঁটাহাঁটি করি, আমার কিছু হয়ে গেলে আমার যে নমিনি আছে আমার মা সব জানেই না কিভাবে ক্লেম করতে পারবে। আমার মা জিনিসটা পেয়ে যাবে আমার ফিনান্সিয়াল অ্যাডভাইজারকে ফোন করলে, নিজে থেকে কোথাও কোনো এমসিতে ছুটতে হবে না। তাই জন্য, আর সামনে থেকে যাকে ফায়দা দেন না, পার্সেন্টেজ কিছু দেন না, দেবেন না, সেও সামনে দিয়ে ফোন করে না, হেল্প করবে না, টাকাটা আনক্লেম পড়ে থাকবে। করোনার পর 36,000 করে টাকা আনক্লেম পড়ে আছে। টাকাটা 2-5 লাখ টাকা হলে ঠিক আছে ডিরেক্টে, যখন টাকাটা বেশি হয়ে যায় 50 লাখ, 60 লাখ, 1 crore। আগের দিনের যে পোর্টফোলিওটা দেখিয়েছিলাম, পোর্টফোলিও টোটাল ছিল 40 lakhs-এর আমার, ওই পোর্টফোলিওটা, যেটা 18 বছর বয়স থেকে বানানো শুরু করেছি আমি। তো সেইটা আমার কি, সেটা অ্যাডভাইজারের কাছে রেখেছি, বিকজ 40 lakhs ঠিকঠাক অ্যামাউন্ট এখনকার দিনে। তো সেটা আমার ওই জন্য রাখা আছে অ্যাডভাইজারের কাছে, হেল্প করে দেবে আমার মা বাবাকে। ওয়ারের সময় ইন্ডিয়ার মার্কেট এত পড়ে গেল, গ্লোবাল মার্কেট 5% পড়ে, আমাদের মার্কেট 10%। এটার রিজনও আছে, যেটা হচ্ছে কারেন্সি ডিপ্রিসিয়েশন। যে ইউএস ডলারের এগেনস্টে যত ডাউন যাবে, মানে রুপির ইনক্রিজ হবে, মানে রুপি 93 থেকে 94, মানে কি রুপি উইক হচ্ছে ইউএস ডলার এগেনস্টে। তো ওখানেও এফআইআর সেল করতে শুরু করে, আর ওর জন্য আরো সেলিং প্রেশার বাড়ে। এই যে আরেকজন অরবিন্দ বিশ্বাস, এরা হয়তো কোনো এলআইসি এজেন্ট ফেজেন্ট হবে,
মার্কেটকে হেড করে। মার্চের বুলডাউনের কি হলো, বুল র্যান না বুল রান, বুলডাউনের কি হলো, 2027 রিসেশন হবে, দেখবো কেমন রিসেশন হয়, দেখে নেবেন। 27 তো আসছে, এখনো দেরি আছে, এখনো ক্লেম করছি রিসেশন ইজ নকিং অ্যাট দ্য ডোর। ঝড়ে কাক মরে ফকিরের কেরামতি বাড়ে, রিসেশনের পর হয়তো ঝড়ের কাক যে মরবে, কাকটা হয়তো আপনি নিজেই হয়ে গেলেন। খারাপ ভাবে নেবেন না, স্ট্রেট ফরওয়ার্ড বলতে পছন্দ করি। 27 আসতে কিছু মাস বাকি, সে 27-এর জানুয়ারি থেকে ডিসেম্বর, ওইটা আমি বলবো না কবে কি আছে। 27 মানে 27 বাজেট পিরিয়ড, রেসেশন বলা পিরিয়ড পুরো গ্লোবাল মার্কেটের জন্য। অ্যান্ড 23 সাল থেকে বলে আসছি, 4 বছর আগে থেকে, এক দু বছর না। বাকি মার্চের বুলডান কি হলো নিচে কমেন্ট করবেন, যে মার্চে আমি কবে বুলডানের কথা বলেছিলাম। এনার নিচেও কমেন্ট আছে, কমেন্টগুলো পড়তে পারেন আপনার অন্য ভিডিওতে, আগের ভিডিওতে দেখে। এখনো রিপ্লাই আসেনি কমেন্টের, যে দেখিয়ে দিন, অত যদি শিওর শট হন তাহলে আমার সাথে একটা বেট লড়ুন, 50 লাখ টাকার বেট হোক। কিছু নেই, অ্যাটেনশন পাওয়ার জন্য করে, বুঝতে পেরেছি। যাই হোক, তো আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে, শর্ট ক্রিস্প, বেশি রিসার্চ ছিল না, বাট স্টিল যদি ভিডিওটা ভালো লাগে, একটা শর্ট আপডেটের মতো, নিচে কমেন্ট করবেন কেমন লাগলো। ভিডিও সাজেশন থাকলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। নতুন ভিডিও দেখলে সাবস্ক্রাইব করবেন। অ্যান্ড যদি ফিনান্সিয়াল অ্যাডভাইসার আমাকে বানাতে হয় রাত 8টা থেকে 10টার মধ্যে, এটা আমার পার্সোনাল নাম্বার, ফোন করতে পারেন 7003684863, আর একটা 6289541836 কৌশিকের নাম্বার। বন্ডস, ফিক্সড ইনকাম, মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট, যা খুশি, আইএফ, পিএমএস, গিফট সিটি, গ্লোবাল ইকুইটি, যা খুশি নিয়ে আপনি যদি করতে চান, এক্সেপ্ট ফর ইন্ট্রাডে অ্যান্ড অপশনস ট্রেডিং, তাহলে আমাদের এখানে প্রোভাইড করা হয় পার্সোনাল গাইডেন্সের জন্য। আজকের জন্য এটুকুই রাখছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে। কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।